হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজিলেশন। আজ নিয়ে এসেছি নবম শ্রেণীর কোষে দেখি 18-এর পঞ্চম পার্ট। এর আগে এই চ্যাপ্টারের উপর আরও 4টি পার্ট আলোচনা করা হয়েছিল। সেই পার্টগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আগের পার্টে আমরা 15 নম্বর অবধি দেখেছিলাম, এই পার্টে 16 নম্বর থেকে দেখব। কি বলেছে? একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসেব করে লিখি। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো তা হিসেব করে লিখি। দেখো, এখানে একটি বৃত্তাকার মাঠের কথা বলা হয়েছে, তার ক্ষেত্রফল দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা সেই বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধটা পেয়ে যাব। তারপর কি করব? সেই বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্র যে রয়েছে তার বাহুর দৈর্ঘ্য বের করব। সেখান থেকে বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল বের করব এবং দ্বিতীয় ক্ষেত্রে সেই বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র তার বাহুর দৈর্ঘ্য বের করে একই রকমভাবে পরিসীমা ও ক্ষেত্রফল বের করব। দেখো, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 154 বর্গ সেন্টিমিটার। এবার আমরা যদি ধরি যে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল কি আসবে? পাই আর স্কোয়ার। এবার সেই ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে 154 বর্গ সেন্টিমিটার, তাহলে পাই আর স্কোয়ার সমান সমান এটা লিখতে পারি। এবার দেখো, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল 154। এবার 22 দিয়ে একে কাটলে কত আসছে? দেখো 7 আসছে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল 7 ইন্টু 7। এবার আর ইকুয়াল কি আসবে? √7 এবার তাহলে আর সমান সমান কি আসবে? 7। এবার দেখো, প্রথমে আমরা এই বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্র দেখব, অর্থাৎ এই ছবিটি। এখানে এটা হচ্ছে বৃত্তাকার মাঠ, এবার তার পরিলিখিত বর্গক্ষেত্র হচ্ছে এটি। এবার দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি চাই? সেই বর্গক্ষেত্রের বাহুটা চাই। এবার দেখো, বর্গক্ষেত্রের বাহু এটা। এবার আমরা এটা জানি, অর্থাৎ ব্যাসার্ধটা জানি। তাহলে দেখো তো, এদিকে যদি আমরা আরেকটা ব্যাসার্ধ দিই তাহলে এটা ব্যাস হয়ে যাবে। সেই ব্যাসটি কি হয়ে যাবে? এই বর্গক্ষেত্রের বাহুর সমান, তাই তো? আচ্ছা, তাহলে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু কত হবে? তাহলে এই বৃত্তের ব্যাস হবে, অর্থাৎ 2 × 7 ইকুয়াল 14 সেন্টিমিটার। ঠিক আছে। এবারে তাহলে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা কি আসবে? দেখো, বাহু থাকলে আমরা পরিসীমা কিভাবে পাই? 4 গুণন বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 গুণন 14 সমান সমান কি আসবে? 56 সেন্টিমিটার। একই রকমভাবে আমরা ক্ষেত্রফলটা বের করব। তাহলে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কি আসবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার বা বাহু গুণন বাহু, অর্থাৎ 14 গুণন 14। এটা বর্গ সেন্টিমিটার হবে, কেননা ক্ষেত্রফল বলেছে। এবার 14 আর 14 এটিকে গুণ করলে কত আসবে? 196 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। দেখো, আমরা এই ছবি অনুযায়ী বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল বের করলাম। এবার কি করব? এই বৃত্তের অন্তর্লিখিত যে বর্গক্ষেত্রটি, ঠিক আছে, তার পরিসীমা এবং ক্ষেত্রফল বের করব। দেখো, এখানে আমরা কি জানি? এই ব্যাসার্ধটা জানি, বৃত্তের ব্যাসার্ধ। ধরো, এখানে আমরা একটি ব্যাসার্ধ দিলাম, তাহলে ব্যাস হয়ে গেল। এবার এই যে বৃত্তটির ব্যাস হলো সেটা কি? সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কি লিখব? যে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যটা কি হবে? অবশ্যই বৃত্তের ব্যাসের সাথে সমান হবে। এবার বৃত্তের ব্যাস কি? একটু আগেই আমরা দেখলাম বৃত্তের ব্যাস হয় 14 সেন্টিমিটার। ঠিক আছে। এবার দেখো, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি? বাহু গুণন √2
সুতরাং বাহু গুণন √2, এটা কি হবে, এই 14 সেন্টিমিটারের সাথে সমান হবে, অর্থাৎ এখানে 14 হবে। এবার তাহলে বাহু কি আসবে, বাহু সমান আসবে 14/√2। ঠিক আছে, এবার দেখো এই বৃত্তের অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র তার বাহু আমরা পেয়ে গেলাম। সুতরাং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা। এবার পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণন বাহুর দৈর্ঘ্য। তাহলে কি হবে, এখানে বাহু হচ্ছে 14/√2, একে 4 দিয়ে গুণ হবে, এত সেন্টিমিটার। এবারে দেখো এখানে √2 রয়েছে না, এই √2 দিয়ে এদেরকে আমরা কিভাবে কাটবো। দেখো এখানে 14 রয়েছে, তাহলে 14/√2, এখানে যে 4 রয়েছে একে লিখছি 2, এবার আরেকটা 2 থাকবে, সেই 2কে আমরা লিখছি √2 গুণন √2, এই ফরম্যাটে। এবারে একটা √2 এখানকার √2 সাথে কাটা যায়, তাহলে কত আসবে, 14 × 2 অর্থাৎ 28√2। তাহলে পরিসীমা হয়ে গেল 28√2। আবার এই অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বাহু স্কোয়ার, অর্থাৎ 14/√2 তার স্কোয়ার, এর একক কি হবে, বর্গ সেন্টিমিটার বা সেমি স্কোয়ার। এবার দেখো এই 14 স্কোয়ার মানে কি, 14 × 14, এবার √2 স্কোয়ার মানে কি, একটা 2 বর্গমিটার। ঠিক আছে, এবার এই 2 দিয়ে যদি 14কে কাটি কত আসবে, 7 আসবে। এবার 7 দিয়ে এই 14কে গুণ করলে 98 আসছে, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা যে বৃত্তটির ক্ষেত্রফল দেওয়া ছিল তার অন্তর্লিখিত এবং পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে পারলাম। 17 দাগে দেখো দুটো ছবি দেওয়া রয়েছে এবং এই ছবিগুলোতে যে রেখাঙ্কিত অংশগুলো রয়েছে তাদের ক্ষেত্রফল এবং পরিসীমা আমাদের বের করতে হবে। এরকম অঙ্ক দেখো আমরা 13 নম্বরে করেছিলাম বা 15 নম্বরেও এরকমটা ছিল। তো 1 নম্বরের ছবিটা এরকমভাবে দেওয়া রয়েছে, আমাদের বলেছে এই যে রঙিন অংশটা রয়েছে তার পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে হবে। এবার আমরা এটার ক্ষেত্রফলটা কি করে বের করব, দেখো এটার ক্ষেত্রফলটা কিভাবে আসবে, এই পুরোটা যে রয়েছে তার ক্ষেত্রফল বের করার পর যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, এই রঙিন অংশের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে, তাই তো। এবার পরিসীমা যখন বের করব তখন কি করব, এই AB যে বৃত্তচাপটা রয়েছে এর দৈর্ঘ্যটা বের করব, আবার এর দৈর্ঘ্যটা বের করব, সেই দুটোকে জুড়ে দিলেই কি হয়ে যাবে, এই যে রেখাঙ্কিত অংশটা তার পরিসীমা বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার এই AB বৃত্তচাপের দৈর্ঘ্যটা কি হবে, দেখো আমাদের সূত্রে বলে এখানে কোণ রয়েছে 90 ডিগ্রি, তাহলে 90/360 ইন্টু 2πr, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু r। এবার r মানে কি হবে, r মানে অবশ্যই এই 12 হবে। এবার দেখো এই 90 দিয়ে একে কাটলে 4 আসছে, এবার 2 দিয়ে 4কে কাটলে 2, আবার 2 দিয়ে একে কাটলে 6 আসছে। ঠিক আছে, এবার এই 6 দিয়ে এটিকে গুণ করলে কত আসবে, 2, এখানে 13 বাই হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এবি বৃত্তচাপ আমাদের বেরিয়ে গেল। এবার এটার দৈর্ঘ্য কী হবে, দেখো এই যে এবি যে ত্রিভুজে যে বাহুটি রয়েছে সেটার দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। দেখো এটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজে কি হয়, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হয়, তাই তো। তাহলে এখানে কি আসবে, এবি যে অতিভুজটি রয়েছে তার স্কোয়ার সমান সমান আসবে ভূমি অর্থাৎ 12 স্কোয়ার প্লাস উচ্চতা অর্থাৎ 12 স্কোয়ার। এবার এবি সমান সমান কি আসবে, √, এবার এদের স্কোয়ারগুলোকে ভাঙালে কি আসবে, 144 প্লাস 144, তাহলে এবি সমান সমান আসছে √288। ঠিক আছে, এবার এটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখতে পারবে এরকমটা আসবে 2√288
12। ঠিক আছে, এবার আমরা এবি আচ্ছা 2√12 নয়, 12√2 আসবে। ঠিক আছে, তাহলে রেখাঙ্কিত অংশের পরিসীমা কি আসবে দেখো, এই যে এবি বৃত্তচাপটা ছিল এটা যোগ হচ্ছে এটা, সুতরাং রেখাঙ্কিত অংশের পরিসীমা কি আসবে 132/7 প্লাস 12√2। ঠিক আছে, এবার দেখো এই দু জায়গা থেকে আমরা 12 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত পড়ে থাকবে 11/7 প্লাস এখান থেকে √2। এবার দেখো এই √2-র একটা মান রয়েছে, এই √2 মানে আমরা জানি 1.414 এরকমটা হয়। ঠিক আছে, তাহলে 12 ইন্টু এই 11কে 7 দিয়ে ভাগ করলে মোটামুটি এরকমটা হবে। ঠিক আছে, 1.57 প্লাস এটা মানে হচ্ছে 1.414। এবার কি হবে, তাহলে 12 ইন্টু এটা প্লাস করলে আসছে 2.984, বা এই দুটোকে গুণ করলে এবার কি আসবে 35.808 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো এই যে এগুলো নেওয়া হলো না, এগুলো একটা অ্যাপ্রক্স মান নেওয়া হয়েছে, এগুলোর উত্তরে সামান্য হেরফের কিন্তু হতে পারে। ঠিক আছে, এবার আমরা রেখাঙ্কিত অংশের পরিসীমা বের করলাম, আমাদের কি করতে হবে ক্ষেত্রফলটাও চাই। এবার ক্ষেত্রফল যখন বের করব একই রকম আমরা কি করব, এই যে পুরো জায়গাটা রয়েছে তার ক্ষেত্রফলটা বের করব, অর্থাৎ বৃত্তকলা এওবি যে রয়েছে তার ক্ষেত্রফল, সেখান থেকে এই এওবি ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দেব। তাহলে এওবি বৃত্তকলার ক্ষেত্রফল কি আসবে, এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল কি আসবে 360 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ 12 ইন্টু 12 সেমি স্কোয়ার। এবার দেখো 90 দিয়ে 360কে কাটলে 4 আসছে, এবার একে 2 দিয়ে কাটলে 2 আসবে, আবার একে 2 দিয়ে কাটলে 6 আসবে, এবার 2 দিয়ে একে কাটলে 6 আসবে। ঠিক আছে, এবার এই 22 আর দুটো 6 এদের গুণ করলে আসবে 792 বাই রয়েছে 7 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা কি করব, যে ত্রিভুজটি রয়েছে এ ও বি তার ক্ষেত্রফল বের করব। আবার ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, এবার দেখো যে কোনো ত্রিভুজের একটি ক্ষেত্রফলের সূত্র রয়েছে, সেটি হলো হাফ ইন্টু ভূমি অর্থাৎ 12 ইন্টু উচ্চতা অর্থাৎ 12 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এবার এই 2 দিয়ে একে কাটলে 6 আসবে, এবার 6 ইন্টু 12 মানে আসবে 72 বর্গ সেন্টিমিটার। এবার দেখো আমরা যখন এই রঙিন অংশটির ক্ষেত্রফল বের করব তখন এই পুরো যে বৃত্তকলাটি রয়েছে তার থেকে ত্রিভুজটির ক্ষেত্রফল বাদ দিয়ে দেব, তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, সুতরাং রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কি আসবে, ক্ষেত্রফলটি 792/7 মাইনাস এই 72 সেমি স্কোয়ার। এবার এখানে 7 লসাগু হবে, তাহলে এখানে কত থাকবে 792, এর নিচে কিছু নেই তাহলে 7 দিয়ে সরাসরি গুণ হবে, অর্থাৎ মাইনাস এটা গুণ করলে কত আসছে 504। এবার এটা সমান সমান কি আসবে, এটা সমান সমান আসবে 288 বাই হচ্ছে 7। এবার দেখো এটি একটি মিশ্র অপ্রকৃত ভগ্নাংশ, আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। এবার এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে কি আসবে, এখান থেকে আসবে 41.1/7 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, একই রকম 2-এর দাগেও ছবি দেওয়া রয়েছে,
সেই ছবিটিতেও বলা রয়েছে যে রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল বের করো। এখানেও একই রকমভাবে আমরা এই পুরো বৃত্তকলাটির ক্ষেত্রফল নেব, সেখান থেকে এই ত্রিভুজটির ক্ষেত্রফল বাদ দিয়ে দেব। আবার একই রকমভাবে এই যে বৃত্তচাপটি রয়েছে তার দৈর্ঘ্য বের করব, তার সঙ্গে এই এসি বাহুটি যোগ করে দেব। এবার যেহেতু এটা 60 ডিগ্রি, তাহলে এটা কি হবে? এটা একটা সমবাহু ত্রিভুজ হবে, অর্থাৎ প্রত্যেকটি বাহুই কত হবে? 42, অর্থাৎ এটিও 42, এটিও 42 হবে। ঠিক আছে, এবার আমরা যদি এই বৃত্তচাপটির দৈর্ঘ্য বের করি তাহলে কি হবে? এসি বৃত্তচাপের দৈর্ঘ্য, এসি বৃত্তচাপের দৈর্ঘ্য কি আসবে? দেখো কোনটা বলেছে 60, তাহলে 60/360 ইন্টু 2πr, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে এখানে কত? 42 সেন্টিমিটার। তাহলে ইন্টু কি আসবে? 42। এবার 60 দিয়ে একে কাটলে 6 আসছে, 6 দিয়ে একে কাটলে 7 আসছে, 7 7 কাটা যাচ্ছে, তাহলে এই 2 আর 22 একে গুণ করলে আসছে 44 সেন্টিমিটার। এবারে তাহলে এই যে রেখাঙ্কিত অংশ তার পরিসীমা কি আসবে? এই এসি বৃত্তচাপ প্লাস এই এসি যে বাহুটি রয়েছে সেটি। সুতরাং রেখাঙ্কিত অংশের পরিসীমা, এই রেখাঙ্কিত অংশের পরিসীমা সমান সমান এই এসি বৃত্তচাপ অর্থাৎ 44 প্লাস এই বাহুটি অর্থাৎ 42 সমান সমান কত আসছে? 86 সেন্টিমিটার। এবারে আমরা একই রকমভাবে এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলও বের করব। তাহলে এই এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল কি আসবে? কোণটি রয়েছে 60 ডিগ্রি, তাহলে 60/360 ইন্টু পাই/r স্কোয়ার। এবার পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর ইন্টু আর, এটা অবশ্যই বর্গ সেন্টিমিটার একক হবে। এবার 60 দিয়ে একে কাটলে কত আসছে? 6। এবার 6 দিয়ে একে কাটলে 7 আসছে, আবার 7 দিয়ে এই 7 কেটে দেওয়া যাচ্ছে, তাহলে এই 22 আর 42 একে গুণ করলে আসছে 924 বর্গ সেন্টিমিটার। এবারে আমরা কি করব? এই বৃত্তকলাটি থেকে যে এবিসি ত্রিভুজ রয়েছে তার ক্ষেত্রফলটিকে বাদ দিয়ে দেব। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এই ত্রিভুজটি যে রয়েছে তার ক্ষেত্রফল কি আসবে? দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 42 ইন্টু 42 বর্গ সেন্টিমিটার। এবার দেখো একে 2 দিয়ে কাটলে 2 আসবে, একে 2 দিয়ে কাটলে 21, আবার এই 2 দিয়ে একে কাটলে 21 আসবে। এবার এই যে √3 রয়েছে এই √3 মান আমরা জানি 1.732 হয়। এবার তাহলে একে গুণ হবে এই 21 আর এই 21 দিয়ে, তাহলে ইন্টু 21 ইন্টু 21। এবার এই গুণটা করলে আসবে 763.81। এটিও কিন্তু প্রায় হবে, হ্যাঁ, এটা অ্যাকচুয়াল আসবে না। এবার তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কি আসবে? এবিসি বৃত্তকলার যা ক্ষেত্রফল ছিল অর্থাৎ 924, সেখান থেকে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে, তাহলে -763.81 বর্গ সেন্টিমিটার। এবার এই বিয়োগটা করলে তোমরা দেখতে পারবে 160.19 এটা আসবে। ঠিক আছে, তাহলে এই দ্বিতীয় অঙ্কটিতে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল এলো এটি। এবারে 18 দাগের অঙ্কটিতে বলা রয়েছে লিনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেন্টিমিটার ধাতু আছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার হলে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। দেখো এই সমস্ত অঙ্কে আমরা প্রথমে ছবিটি করার চেষ্টা করব, তারপর সেখান থেকে অঙ্কটি করব।
দেখো লিনা যে বালাটি কিনেছে সেটি হলো এরকম অনেকটা, ঠিক আছে, এবং বালাটি এই জায়গাগুলো হচ্ছে ধাতব অংশ, ঠিক আছে। এবার এই বালাটির বহির্ব্যাস দেওয়া রয়েছে 28 সেন্টিমিটার। এবার আমরা বহির ব্যাসার্ধ নিলাম R2। তাহলে এই R2 কি আসবে? বহির ব্যাস দেওয়া রয়েছে 28, তাকে 2 দিয়ে ভাগ হবে, তাহলে কত আসবে? 14 সেন্টিমিটার। এবার এই যে অন্তর্ব্যাস R1 এটিকে আমরা ধরে নিব x, ধরি অন্তর্ব্যাস x, ঠিক আছে, এটিকে তোমরা আরও ধরে নিতে পারো। এবার দেখো এই ধাতব অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে বহির্ব্যাসার্ধ ধরে ক্ষেত্রফল বের করব, তারপর অন্তর্ব্যাসার্ধ ধরে ক্ষেত্রফল বের করব, তারপর কি করব? এই বহির্ব্যাসার্ধ ধরে যে ক্ষেত্রফল এসেছে সেখান থেকে এই অন্তর্ব্যাসার্ধ ধরে যে ক্ষেত্রফল এলো সেটাকে বাদ দিয়ে দেব, তাহলে কি পড়ে থাকবে? এই ধাতব অংশটুকু, তাই তো। সুতরাং ধাতব অংশের ক্ষেত্রফল কি আসবে? বহির্ব্যাসার্ধ R2 ধরলে ক্ষেত্রফল আসবে পাই R2 স্কোয়ার। এখান থেকে অন্তর্ব্যাসার্ধ ধরে যা ক্ষেত্রফল আসবে সেটি হবে পাই R1 স্কোয়ার। এবার এটির মান কিন্তু আমাদের দেওয়া রয়েছে 269.5, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার সমান সমান 269.5। এবার দেখো এই দু জায়গা থেকেই পাই কমন যায়, আবার পাইয়ের মান হচ্ছে 22/7। এবার R2 স্কোয়ার, এবার R2 মানে হচ্ছে 14, তাহলে R2 স্কোয়ার মানে কি আসবে? 14 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। এবার R1কে আমরা x ধরেছি, আচ্ছা এটা ব্যাসার্ধ লিখে দিই, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে? x স্কোয়ার সমান সমান এটিকে এই দশমিক যে রয়েছে এই দশমিকটা উঠিয়ে দেব, তাহলে কি আসবে? 269/10 আসবে। এবার একে দেখো 5 দিয়ে কাটলে 2 আসবে, একে 5 দিয়ে কাটলে 539 আসবে। আবার একে 2 দিয়ে কাটলে, আচ্ছা একে 11 দিয়ে কাটছি তাহলে 2 আসবে, আর একে 11 দিয়ে কাটলে 49। তাহলে এই 14 স্কোয়ার মানে কি আসছে? আচ্ছা এখান থেকে 2/7, এবার এই 14 স্কোয়ার মানে 196 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান এখান থেকে 49/2। এবার তাহলে এই 196 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 49/2 ইন্টু এটা কি হয়ে যাবে? এপাশে চলে এলে উল্টে যাবে, অর্থাৎ 7/2 হবে। তাহলে 196 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কি আসবে? এটির গুণফলটা হচ্ছে 343/4। তাহলে এক্স স্কোয়ার কি আসবে? এক্স স্কোয়ার সমান সমান আসবে 196 মাইনাস 343/4। এবার এক্স স্কোয়ার ইকুয়াল, এখানে 4 হচ্ছে লসাগু, এবার 4 দিয়ে একে গুণ হলে কত আসবে? 784 মাইনাস এখানে 4 এখানেও 4, তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে 1 আসবে, 1 দিয়ে একে গুণ করলে 343 আসবে। তাহলে এক্স স্কোয়ার সমান সমান এখানের বিয়োগফলটা নির্ণয় করলে আসছে 441/4, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান কি আসবে? রুট ওভার এই 441/4। এবার এই এক্স সমান কি আসবে? দেখো এই যে এখানে 441 রয়েছে, এটি হচ্ছে 21 স্কোয়ার, অর্থাৎ 21 ইন্টু 21/4কে লিখছি 2 ঠিক আছে। তাহলে এক্স সমান কি আসবে? 21/2, ঠিক আছে।
এবার আমাদের কি বলেছে, অন্তর ব্যাস বের করতে হবে। এবার আমরা কি করলাম, এটা অন্তর ব্যাসার্ধ বের করলাম। সুতরাং অন্তর ব্যাস কি হবে, যেটা অন্তর ব্যাসার্ধ রয়েছে অর্থাৎ 21/2, তাকে 2 দিয়ে গুণ করতে হবে, এত সেন্টিমিটার। এবার 2 কাটা যাচ্ছে, তাহলে ব্যাস হচ্ছে 21 সেন্টিমিটার। আজ এ পর্যন্ত। এর পরবর্তী পার্টে আমরা 19 নম্বর থেকে আলোচনা করব। ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকেও প্রেস করে রাখবে।